দিদি শাশুড়িকে একটা নিরামিষ পদ রেঁধে খাওয়াতে পারে নাকি? আজ দুপুরে আমি আপনাকে রেঁধে খাওয়াবো। হে রান্না তুমি কোথায় শিখলে বৌমা? এই যে অবিকল আমার মায়ের হাতের স্বাদ। তাই না? আমি তো মুখে দিয়েই যেন বৌদির হাতের স্বাদ পেলাম। আহা, কদিন তুমি আর রান্নাঘরে ঢুকো না, বৌমাই সামলে নেবে। আজ আমার সাথে সাথে এই রান্নার খাতাও বাতিলের দলে চলে গেল। না, ব্যাপারটা মোটেই ভালো হচ্ছে না। আমায় কিছু একটা করতেই হবে। চম্পা তো আজ আসেনি বৌমা, আমি কি একটু হাত লাগাবো? কোনো দরকার নেই মা, আপনি ঘরে গিয়ে বসুন। মা, আমলকির আচারটা দারুণ বানিয়েছো, আরেক শিশি বানিয়ে দিও, মধুরিমাকে দেব। বৌমা ছাড়া আচারের অমন স্বাদ আমি আনতে পারবো? তাও আবার আমলকির। নাও বৌমা, তোমার কাজ বাড়লো। ঠিক আছে মনি, কোনো চাপ নেই, আমি কালই বানিয়ে দেব। থ্যাংক ইউ বৌদি। এই যে শ্বশুরবাড়ির রান্নাঘরে নিজের একটা জায়গা করে নেওয়া, আমার শাশুড়ি মায়ের মতো দক্ষ রাঁধুনির মুখে প্রশংসা পাওয়া, এগুলো সব বৌমাদেরই চিরন্তন স্বপ্ন, তাই না? কিন্তু এই সংসারে এরকম একটা জায়গাতে পৌঁছনো খুব একটা সহজ নয়। অন্তত আমাদের দেশের বৌমারা তো নিশ্চয়ই সেটা জানেন। তার জন্য অনেক লড়াই করতে হয়। কারো লড়াইটা সোজাসুজি হয়, কারোটা আবার কৌশলে। চলুন, আজ আমি আপনাদের আমার এই স্বাদের সংসারে স্বাদের লড়াইয়ের গল্পটা পড়ে শোনাই আমার এই লাল ডায়েরি থেকে। স্বামী সংসারে নিয়ে বেঁচে থাকো, শাঁখা সিঁদুর অক্ষত থাকুক। তা হ্যাঁ রে বুড়ো, বড় ছেলের বিয়ে দিলি, একবারও মনে হলো না গ্রামে গিয়ে পিসিকে ছেলে বউয়ের মুখ দেখিয়ে আনি? যেতাম গো পিসিমা, কিন্তু বিয়ের সিজন তো, দোকানে খুব চাপ। থাম থাম, আমায় আর কাজ দেখাসনি। তা হ্যাঁ গা মৈনাকের বউ, রান্না বান্না কিছু পারো নাকি? ও পিসিমা, ওরা আজকালকার মেয়ে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে। তুমি থামো তো বাপু, যে রাঁধে সে চুলো বাঁধে। তা বাপ মাকে কিচ্ছুটি না শিখিয়ে পাঠিয়েছে? বুড়ি শাশুড়ির ঘাড়ে বসেই খাওয়ার মতলব বুঝি? না মানে আমি তো। ও ঠাকুমা, বৌদির তো সামনে পরীক্ষা। তুই চুপ কর তো ছুরি, এটাও তো একটা পরীক্ষা। দেখি দিদি শাশুড়িকে একটা নিরামিষ পদ রেঁধে খাওয়াতে পারে নাকি? দেখি বাপের বাড়ির কেমন শিখকে। ঠিক আছে ঠাকুমা, আজ দুপুরে আমি আপনাকে রেঁধে খাওয়াবো। এক পদ নয়, দুপুরের সব রান্নাই আজ আমি নিজেই করব, তাও কারো সাহায্য ছাড়াই। বৌদি, তুমি পারবে? মাকে ডাকবো? মাকে ডাকতে হবে না, আমি এসে গেছি। তোমার কি দরকার ছিল গো বৌমা আগ বাড়িয়ে রান্না করতে চাওয়ার? আগ বাড়িয়ে তো বলিনি মা, কিন্তু পিসি ঠাম্মি এমন ভাবে আমার বাপের বাড়ির শিক্ষার কথা বললেন। বুঝেছি বুঝেছি, ওনার ধাতটাই অমন, সবাইকেই মুখ ঝামটা দেন। কই এবার সরো দেখি, আমি করে দিচ্ছি। না মা, আমি যখন বলেছি রান্নাগুলো আমিই করব, কোনো চালাকি আমি করব না। জেদ করো না বৌমা, বই পড়া আর রান্না করা এক জিনিস নয়। অক্ষর চিনলেই বই পড়া যায়, কিন্তু সবজি চিনলেই রান্না করা যায় না। আমিও অনেক দিনের চেষ্টায় শিখেছি। কই সরো। আমি জানি মা, আপনি আমার ভালো চেয়েই কথাগুলো বলছেন, কিন্তু আমি নিজেও একবার চেষ্টা করে দেখতে চাই। তা বেশ, কিন্তু দেখো বাপু, দুপুরে যাতে কাউকে অভুক্ত না থাকতে হয়, এই আমি বলে দিল। ও বাবা, ধোকার ডালনা, ছানার কোপ্তা, সোনামুগের ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা। তা আয়োজন তো অনেক। দেখি এবার স্বাদ কেমন হয়েছে। তুমি আবার তোমার বৌমার হয়ে রান্না করনি তো? তাই মুখে তুলতে না পারলে আমায় যেন বকবেন না, কেমন? মা ঠিকই বলেছে ঠাকুমা, বৌদি আমাদের কারুর হেল্প নেয়
এই যে একেবারে অমৃত। এই বুড়ো, একবার আলু পোস্তটা মুখে তুলে দেখ দেখিনি। হে রান্না তুমি কোথায় শিখলে বৌমা? এ যে অবিকল আমার মায়ের হাতের স্বাদ। তাই না? আমি তো মুখে দিয়েই যেন বৌদির হাতের স্বাদ পেলাম। আহা, কত বছর পরে এমন আলু পোস্ত খেলাম। বলছি কি, আমি শেষ পাতে আর একটু ডাল খাবো। হ্যাঁ, এই তুই আবার কবে থেকে মুগ ডাল খাওয়া শুরু করলি বড় খোকা? এই যে আজ থেকে ডালটা দারুণ হয়েছে মা। আসলে নাথ বউ, আমরা তো পুরনো দিনের মানুষ, তাই ভালো বউ বলতে আগেই বুঝি তার রূপ আর হাতের রান্না। মুখ্য সূক্ষ্ম মানুষ তো, তাই এর বেশি পরীক্ষা করার ক্ষমতা আমার নেই। তবে আমার পরীক্ষাতে তুমি একদম 100-তে 100 পেয়েছো। আর এই বুড়ি মানুষটার চোপা শুনেও তাকে দু কথা না শুনিয়ে এত যত্ন করে খাইয়েছো, তাতেই বুঝেছি তুমি হলে গিয়ে সোনার টুকরো। আরে ও বুড়ো, এই মেয়ে তোর সংসারে রাজরানী হয়ে থাকতে এসেছে, মিলিয়ে নিস আমার কথা। তুমি ঠিকই বলেছো পিসি। বৌমা তোমার কাছে আমার কিন্তু একটা আবদার আছে মা। বলুন না বাবা। এরপর থেকে অন্তত একটা করে পদ কিন্তু তুমি রোজ আমাদের জন্য রাঁধবে। নিশ্চয়ই বাবা। আর হ্যাঁ শোনো মালিনী, আমার অফিসের টিফিনটাও না তুমি বানিয়ে দিও, বুঝছো? এই রোজ রুটি তরকারি না ভালো লাগে না, জানো তো। আর ছানার কোপ্তাটা কি সফট! ও বৌদি, মাকে একটু শিখিয়ে দিও তো, মায়ের হাতে কোপ্তা খুব শক্ত হয়ে যায়। হ্যাঁ তাই তো, আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকলো। এখন আমায় যার তার কাছে ছানার কোপ্তা বানানো শিখতে হবে। সব নেমক হারামের দল। বলছি কি, কদিন তুমি আর রান্নাঘরে ঢুকো না, বৌমাই সামলে নেবে। কেন গো, আমার হাতের রান্না বুঝি আর মুখে রুচ্ছে না? এই দেখো কাণ্ড, আমি তো তোমার ভালোর জন্যই বলছি। তুমি তো বলছিলে কদিন ধরে রাতে তোমার ভালো ঘুম হচ্ছে না, শরীরটা ভালো নেই। আরে কই, আগে তো এত ভাবতে না। তখন তো আমি বাঁচি বা মরি, আমার হাতের রান্না না খেলে মনই ভরতো না। ও মা, তুমি না পারো বটে। আরে আগে তো উপায় ছিল না, এখন তো রিপ্লেসমেন্ট আছে। আর সত্যি বলতে মালিনী রান্নাটা ভালোই করে। এই দেখো না, আজ টিফিনে ওর বানানো স্যান্ডউইচ খেয়ে আমার কলিগরা তো ওর রান্নার ফ্যান হয়ে গেছে। হ্যাঁ, বেশ, তাহলে কাল থেকে আমি রান্নাঘর থেকে অবসর নিলাম। হ্যাঁ, সেই ভালো। ওরা হয়তো মায়ের ভালো করতে গিয়ে না বুঝেই মাকে কষ্ট দিয়ে ফেললো। আমার রান্নার খাতা, এতে বড় খোকার প্রিয় মাংসের কাটলেটের পদ্ধতি, ওনার প্রিয় চষির পায়েস রান্নার পদ্ধতি, মনির প্রিয় চিংড়ি বাটার পদ্ধতি সব লিখে রেখেছিলাম। আজ আমার সাথে সাথে এই রান্নার খাতাও বাতিলের দলে চলে গেল। মা, কি হয়েছে? আজ কি রান্না হবে একটু বলে দিন। রাঁধুনি তো নও, তুমি হলে গিয়ে রাজরানী, তাই রান্নার সাথে সাথে কি হবে না হবে সেগুলোও তো তোমাকেই ঠিক করতে হবে বৌমা। আমাকে আর এসবের মধ্যে জড়িও না বাপু। না, ব্যাপারটা মোটেই ভালো হচ্ছে না। আরে মা ভীষণ কষ্ট পেয়েছেন, আমায় কিছু একটা করতেই হবে। এই মালিনী, তোমাকে বলতে ভুলে গেছি, বুঝছো? কি গো? এই শনিবার রাতে আমার অফিসের কয়েকজন বন্ধু খেতে আসবে, বুঝছো তো? তোমার কোনো আপত্তি নেই তো? আমার আপত্তি আছে। ও মা, তোমার আবার কিসের আপত্তি মা?
আরে ওরা তো মালিনী রাতের রান্না খেতে আসবে। সে কার হাতের রান্না খেতে আসবে না আসবে সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কো। মোট কথা আমার বাড়িতে তারা আসবে না। আহা, কেন মনোরমা, কি হয়েছে? আহা, কি হয়েছে তুমি আবার জিজ্ঞেস করছো কেন? আমার এত শরীর খারাপ, আমার রান্নাঘরে যাওয়া বারণ হয়ে গেছে। সেই সময় বাড়িতে লোকজন এনে মাঝ রাত অবধি হুল্লোড় করতে তোমাদের কারুর খারাপ লাগবে না বুঝি? হ্যাঁ, এই কথাটা অবশ্য তোর মা ঠিকই বলেছে বড় খোকা। সত্যি তোর শরীরটা খারাপ। বাবা, আমার বন্ধুরা নিজে থেকে যেচে পড়ে নিমন্ত্রণ নিয়েছে, এখন মানা করে দিলে আমার প্রেস্টিজ থাকে? তুমি বলো তো। ও, এখন তোমার মায়ের শরীরের থেকেও তোমার প্রেস্টিজের দাম বেশি, হ্যাঁ? আর কাকে জিজ্ঞেস করে তুই তাদের কথায় রাজি হয়ে গেলি? হ্যাঁ, আচ্ছা, জিজ্ঞেস কেন করতে হবে? আমার বাড়িতে আমার বন্ধুরা আসবে, তার জন্য আমার পারমিশন নিতে হবে? হ্যাঁ, নিতেই হবে। রাতে আমার এমনিতেই ঘুম আসে না, এসব বেলেল্লাপনা আমার বাড়িতে চলবে না। এসব করতে হলে তোমার তোমার নিজের জায়গা নিজেকেই দেখে নিতে হবে, এই আমি বলে দিলুম। ও বেশ, তাহলে তাই হবে। দাদা ভাই, এটা কিন্তু তুমি ঠিক করনি মৈনাক। না না মালিনী, অনেক হয়েছে জানো তো। আমি আর কোনো ছোট বাচ্চা নই, আমি সব বুঝতে পারছি। মায়ের এমন কিছু শরীর খারাপ নয় যে কেউ এলে তাতে অসুবিধে হবে। মা সিম্পলি তোমাকে হিংসা করছে। কেউ তোমার রান্নার প্রশংসা করলে মায়ের গা জ্বলছে। আহ মৈনাক, কি হচ্ছেটা কি? উনি তোমার মা, আর এসব কি আজে বাজে বকছো? হ্যাঁ, কিচ্ছু আজে বাজে বকছি না মালিনী, আর সেটা তুমি ভালো করেই জানো। না, জানি না। আমি শুধু জানি একজন মানুষের স্বাদ করে তৈরি করা কোনো জায়গায় যদি কাউকে জোর করে বসিয়ে দেওয়া হয় তাহলে তার মনে আঘাত লাগে। মায়েরও সেটাই হয়েছে। মানে? মানে একটা জিনিস কখনো ভেবে দেখেছো মৈনাক? মায়ের জীবনে তার সংসার, রান্না বান্না, স্বামী, সন্তান ছাড়া আর কি বা আছে? তার ভালো মন্দ সবটাই তো তোমাদের জুড়ে। তোমরা তার হাতের রান্না খেয়ে খুশি হও বলেই তো উনি শীত গরম সব উপেক্ষা করে প্রতিদিন রান্না করেন। সেখানে হঠাৎ যদি তোমরা ওকে সরিয়ে দিয়ে অন্যের রান্নাকে গুরুত্ব দাও তাহলে ওর হাত তো শূন্য হয়ে যাবে মৈনাক। এই মালিনী, তার মানে কি ভালোটাকে ভালো বলা যাবে না? আহা, কেন বলা যাবে না মৈনাক? কিন্তু কোনো নতুন জিনিসকে ভালো বলতে হলে তো পুরনো জিনিসকে ডিসকার্ড করতে হবে না, তাই না? আলু পোস্তটা হয়তো আমি ভীষণ ভালো বানিয়েছিলাম, কিন্তু সত্যি করে বলো তো ধোঁকার ডালনাটা মা অনেক বেশি ভালো বানান কিনা? হ্যাঁ, মায়ের হাতে ধোঁকার ডালনাটা অসাধারণ হয় ঠিকই। এই কথাটা সেদিন বলতে পারতে একবার, তাহলে হয়তো মায়ের নিজেকে এতটা ছোট বলে মনে হতো না। এই মালিনী, সত্যি বলতে কি আমি তো এত কিছু ভেবেই দেখিনি। ভেবে দেখতে হয় মৈনাক। সংসারে থাকতে গেলে সবার মনের কথাটা বুঝে নিতে হয়। এভাবে কথায় কথায় বাড়ি ছাড়ার কথা ভাবাটা কোনো কাজের কথা নয়। একটা কথা মনে রেখো, আমি কিন্তু শুধু তোমায় দেখে বিয়ে করিনি, তোমাদের এই যৌথ পরিবারটাকে দেখেও বিয়ে করেছি। বুঝলাম, কিন্তু ওরা না এলে আমার খুব অপমান হবে মালিনী। তুমি সে কথাটা একবারও বুঝছো না। বুঝেছি, আর ওদের আসার ব্যবস্থাটাও আমিই করব। তুমি শুধু শনিবার রাতের জায়গায় প্ল্যানটা রবিবার দুপুরে শিফট করো। আর আর মেনু কিন্তু বাঙালি হবে, এটা আমি কম্প্রোমাইজ করব না। ডান? ওকে, ডান। তা সে কোথায়? লজ্জায় আপনাদের সামনে আসতে পারছে না বাবা। সবার সামনে মায়ের মুখের ওপর কথা বলতে তো লজ্জা করলো না, এখন লজ্জা করছে কেন? বড় তো জোর গলায় বললো যে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলেও কি আপনাকে ছেড়ে থাকতে পারবে মা? তাই তো লজ্জার মাথা খেয়ে বন্ধুদের নিমন্ত্রণ ক্যান্সেল করতে গিয়েছিল। কি বড় খোকা আমার কথা ভেবে বন্ধুদের মানা করতে গিয়েছিল? হ্যাঁ মা, বলেছিল আমার মায়ের রাতে ঘুম হয় না, তাই কেউ যাতে না আসে। কিন্তু ওদের বন্ধুদের তো জানেনি। কেন, কে বলেছে ওরা? ওরা বলেছে শনিবার রাতে না হোক রবিবার দুপুরে আসবে, কিন্তু নিমন্ত্রণ ওরা খাবেই। কি ঝামেলা ভাবুন। তাই ও বলেছে আজ দরকার হলে ওদের সাথে ঝগড়া করবে, নিমন্ত্রণ ক্যান্সেল করবেই। না 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 না, ওকে ওসব ঝগড়া টগড়া করতে মানা করে দাও। এক অফিসে বসে কাজ করবে। ও কি গো?
আর দুপুরে এলে তো ঘুমের ব্যাঘাতও ঘটবে না। আসতে বলো, আসতে বলো। তুমি তুমি কি বলো? আমি আমি আর কি বলবো, যা ভালো বোঝো করো, আমার তো আর রান্না বান্নার ব্যাপার নেই। ওমা, এ কি কথা? তুমি তো এসব রান্নায় তুখর বৌদি, তাহলে তুমি ইচ্ছে করে কেন মায়ের কাছে হেরে যেতে চাইছো? সংসারটা যুদ্ধক্ষেত্র নয় মনি, এখানে হার জিতের প্রশ্নই নেই। সংসারটা সুন্দর একটা বাগান। এখানে কিছু গাছে ছায়াতে ফুল ফোটে আর কিছু গাছে রোদ পড়লে ফুল ফোটে। প্রত্যেকটা গাছের চাওয়া পাওয়া সব আলাদা। সেই চাওয়া পাওয়াগুলো বুঝতে না পারলে তো সাজানো বাগান শুকিয়ে যাবে। সত্যি বৌদি, তুমি অসাধারণ। মা, মা শিগগির চলো, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, চল চল চল। এ কি অবস্থা বৌমা? ওমা বাবা, কি হয়েছেটা কি? আমায় বাঁচান মা, আমায় প্লিজ বাঁচান। আহা, কি হয়েছে তা বলবে তো। মৈনাকের বন্ধুরা যা খেতে চেয়েছে আমি তার একটা রান্নাও জানি না। আপনি প্লিজ আমায় রান্নাগুলো শিখিয়ে দিন। ও, আমি কেন? হ্যাঁ, আমি তো বাতিল রাঁধুনি। রান্নাঘর এখন তোমার, কিন্তু সংসারটা যে আপনার। আর আজ অবধি এই সংসার থেকে কোনো নিমন্ত্রিত অতিথি কখনো না খেয়ে ফিরে যায়নি। এমন অকল্যাণ হতে দেবেন না মা। কেন? তোমার ওই মোবাইলে তো সব রান্নাই আছে, কিন্তু সেই রান্নায় যে মায়ের হাতের জাদু নেই। ও মা, প্লিজ একটু হেল্প করে দাও। আমি জানি তোমার শরীর খারাপ, তুমি এখানে দাঁড়িয়ে বলে বলে দাও, আমি আর বৌদি মিলে রান্নাগুলো করে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর দেরি না করে সব কটা সবজিকে আগে কাটো। ভুল হলে কিন্তু বকা দেব, এই বলে দিলুম। থ্যাংক ইউ মা। অসাধারণ রান্না হয়েছে বৌদি, স্পেশালি এই কই মাছের প্রিপারেশনটা। ওটার নাম কই মাছের হরগৌরী, আর ওটা মায়ের স্পেশাল রেসিপি। ও, তাই ভাবছি এই জিনিস তো মা ছাড়া কেউ বানাতে পারে না। আন্টি, আপনি এটার একটা পেটেন্ট করিয়ে নিন। শুধু এটার কেন, এখানে প্রত্যেকটা রান্নাই মায়ের পেটেন্ট নেওয়া উচিত। কারণ আজ সবই মায়ের রেসিপি। মালিনী বৌদি, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। স্যান্ডউইচটা দারুণ ছিল, কিন্তু এই রান্নাগুলোর কোনো তুলনা হয় না। মাসিমা, ইউ আর দ্য বেস্ট। আমিও সহমত, কিন্তু আমি তো শুধু বলে দিয়েছি। আহা, সব রান্না তো তুমি। না মা, আপনি হাতে ধরে না শেখালে আমি কিছুই করতে পারতাম না যে। তাই বাড়িতে যতই বৌমা আসুক, ওই রান্নাঘর আপনারই থাকবে। আর যেই খুন্তি নাড়ুক, এই রান্না আপনারই থাকবে। আর এভাবেই স্বাদের লড়াইতে আমার ছোট্ট একটা কৌশলে সেদিন আমাদের স্বাদের সংসারটা বেঁচে গিয়েছিল। আসলে কোনো রান্নায় সঠিক পরিমাণে মশলা দিলে যেমন তার স্বাদ অপূর্ব হয়, তেমনি সংসারের শান্তির রেসিপির একমাত্র উপকরণ হলো বোঝাপড়া। হাতাখুন্তির লড়াইয়ের পিছনের ইমোশনটাকে ছুঁতে পারলেই দুই প্রজন্ম একই সাথে একই রান্নাঘরে জিতে যায়। আপনি নতুন বৌমা হন বা শ্রদ্ধেয় শাশুড়ি মা, আমার লাল ডায়েরিতে লেখা ঘরকন্যার এই ছোট্ট টিপটা মনে রাখবেন, এতে সবার ভালো হবে। আজ তাহলে আসি, ভালো থাকবেন। মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল।